আমাদের চিন্তা করতে হবে যে আসলে এই অভিবাসন ব্যবস্থাটার যে পরিবর্তন হয়েছে তার জন্য কোন গ্রুপ অফ পিপল এফেক্টেড হচ্ছে। 1 লাখ থেকে 2 লাখ ডলারের মধ্যে যে বাড়িগুলি সেগুলি নর্মালি নতুন ইমিগ্রেন্টরা কিনে। এরি কাউন্টিতে, নায়াগ্রা কাউন্টিতে প্রচুর জবের অপরচুনিটি আছে, বাট এগুলির এই জবগুলি হচ্ছে কি $2,500 থেকে $3,000 পর্যন্ত মাসে একজন মানুষ ইনকাম করতে পারে। তো আমরা যদি ওইভাবে ক্যালকুলেশন করি, দেখা যায় যে তাদের জন্য 1 লাখ থেকে 2 লাখের মধ্যে বাড়িগুলি কিনতে পারলে তাদের জন্য ইনস্টলমেন্ট দেওয়াটা তাদের জন্য সুবিধাজনক হয়। একজন যখন বাড়ি কেনার জন্য আসলে প্রিপারেশন নিবেন কিংবা প্রস্তুতি নিবেন কিংবা পরিকল্পনা রাখবেন যে তিনি আসলে একটি বাড়ি কিনতে চান, ঠিক তার কত দিন আগে থেকে তাকে প্রস্তুতি নেওয়া উচিত কিংবা একজন এক্সপার্টের সঙ্গে আলোচনা করা উচিত? আমি যদি এখন বাড়িতে ইনভেস্ট করি, সামনের দিনগুলোতে তো আসলে আমার কোনো একটা ইমিগ্রেশন স্ট্যাটাসের সমস্যা হতে পারে, আমাকে হয়তো আমার নিজের দেশে ব্যাক করতে হতে পারে। সেই ক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় এটার কোনো প্রভাব পড়ছে? রাকিব মাহমুদ, আপনাকে স্বাগত আমাদের আজকের আয়োজনে। আপনাকে অনেক স্বাগতম এবং টিভিএন এর সকল দর্শকদেরকে স্বাগতম জানাচ্ছি। জি, আমাদের আজকের আলোচনার বিষয় অভিবাসী ইস্যু বাড়ি বেচাকেনায় কেমন প্রভাব ফেলেছে, এই প্রশ্নটি দিয়েই শুরু করতে চাই। কেমন প্রভাব ফেলেছে? অভিবাসন ইস্যুটা আসলে একটা জটিল একটা ব্যাপার, কারণ এর সাথে অনেকগুলি ফ্যাক্টর জড়িত। যেমন আমাদের চিন্তা করতে হবে যে আসলে এই অভিবাসন ব্যবস্থাটার যে পরিবর্তন হয়েছে তার জন্য কোন গ্রুপ অফ পিপল এফেক্টেড হচ্ছে। আমি যে ব্যাপারগুলি বলবো এগুলি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত, এবং সে আলোকে আপনারা দেখবেন। তো যারা আমেরিকাতে আসে 2-3 বছর 4 বছর হয়েছে, নতুন ইমিগ্রেন্ট, এবং তারা অনেক কষ্ট করে, কিছু টাকা জমানোর চেষ্টা করে এবং দেখা যায় যে সেটা দিয়ে একটা ডাউন পেমেন্ট দিয়ে একটা বাড়ি কেনার চেষ্টা করে। বাট আমরা যে অভিজ্ঞতা অনুসারে আমরা যেটা দেখেছি যে নর্মালি বাফলোতে তো অবশ্যই বাড়ির দাম আপনার নিউ ইয়র্ক সিটির তুলনায় কম, এবং সত্যি কথা বলতে বাফলোর মার্কেট অলওয়েজ হট মার্কেট বলা হয়। তো এখানে আমরা যেটা দেখেছি যে 1 লাখ থেকে 2 লাখ ডলারের মধ্যে যে বাড়িগুলি সেগুলি নর্মালি নতুন ইমিগ্রেন্টরা কিনে, এবং 2 লাখের উপরে যে বাড়িগুলি, 2 লাখ, 2.5 লাখ, 3 লাখের বাড়িগুলি, সেগুলি নর্মালি যারা হয়তো অলরেডি এখানে 5-7 বছর ধরে আছেন এবং তাদের অলরেডি একটা বাড়ি আছে এবং তারা চাচ্ছে তাদের লাইফের ইমপ্রুভমেন্ট, তাদের লাইফস্টাইলের ইমপ্রুভমেন্ট, এবং তারা হয়তো একটা জায়গা থেকে আরেকটা ভালো জায়গাতে শিফট করার চেষ্টা করছে, এবং সেই ক্ষেত্রে দেখা যায় গিয়ে যে দামি বাড়িগুলির একটা ডিমান্ড থাকে। তো যেহেতু আমি বলেছি প্রথমে যে নতুন ইমিগ্রেন্টরা যারা আসে, আমাদের অভিজ্ঞতা বলে যে যারা নিউ ইয়র্ক সিটি থেকে এখানে শিফট করে চলে আসছে বাফলোতে, নায়াগ্রা ফলসে এবং এই জায়গাগুলিতে বিভিন্ন কাজের অন্বেষণে আসছে, এবং আপনি জানেন খুব ভালো করে যে আমাদের এরি কাউন্টিতে, নায়াগ্রা কাউন্টিতে প্রচুর জবের অপরচুনিটি আছে, বাট এগুলির এই জবগুলি হচ্ছে কি $2,500 থেকে $3,000 পর্যন্ত মাসে একজন মানুষ ইনকাম করতে পারে। তো আমরা যদি ওইভাবে ক্যালকুলেশন করি, দেখা যায় যে তাদের জন্য 1 লাখ থেকে 2 লাখের মধ্যে বাড়িগুলি কিনতে পারলে তাদের জন্য ইনস্টলমেন্ট দেওয়াটা তাদের জন্য সুবিধাজনক হয়। তো সেই পার্সপেক্টিভে বলবো যে 2025 সালে আমাদের এখানে যে মার্কেটটা আছে, এই পার্টিকুলার যে প্রাইস ফ্রেম, এই ফ্রেমের মধ্যে কেনাবেচা কিছুটা কম, বাট তার উপরে ভালো বাড়ি যেগুলো, দামি বাড়ি যেগুলি 3 লাখ, 3.5 লাখ, 4 লাখ, 4.5 লাখ, এই ধরনের বাড়িগুলির পিছনে আবার যথেষ্ট পরিমাণে ডিমান্ড আছে, এবং দেখা যায় যে একটা বাড়ির দাম 3 লাখ টাকার বাড়ি হয়তো মানুষজন কম্পিটিশনে যখন বিড করছে দেখা যাচ্ছে 4 লাখ পর্যন্ত হয়ে যাচ্ছে, মানে অলমোস্ট 20-25% বৃদ্ধি পাচ্ছে দাম। তো আমার মনে হয় ব্যাপারটা আমি কিছুটা হলেও বুঝাতে পেরেছি। জি, মানে একজন যখন বাড়ি কেনার জন্য আসলে প্রিপারেশন নিবেন কিংবা প্রস্তুতি নিবেন কিংবা পরিকল্পনা রাখবেন যে তিনি আসলে একটি বাড়ি কিনতে চান, ঠিক তার কত দিন আগে থেকে তাকে প্রস্তুতি নেওয়া উচিত কিংবা একজন এক্সপার্টের সঙ্গে আলোচনা করা উচিত? আমি মনে করি এটা খুবই চমৎকার একটা প্রশ্ন করেছেন, কারণ অনেকেই এই ব্যাপারটা নিয়ে ততটা অ্যাওয়ার না। আমি মনে করি যে আপনি কি ধরনের বাড়ি কিনছেন, সে বাড়িটার দাম কত হতে পারে। লেটস কনসিডার যে আপনি 2 লাখ টাকার একটা বাড়ি কিনবেন, সেই 2 লাখ টাকার বাড়িটার কেনার জন্য আপনাকে প্রতি মাসে ইনস্টলমেন্ট দিতে হবে গিয়ে প্রায় 600-600-1200 টাকার, $1200 মতো, প্লাস প্রপার্টি ট্যাক্স, প্লাস ইন্স্যুরেন্স, সব সহ দেখা যাচ্ছে হয়তো $1700-1800 হয়ে যাচ্ছে। সেটা হবে গিয়ে আপনার টোটাল ইনকামের 28%।
তো দেখেন, আমরা ব্যাক ক্যালকুলেশন করতে থাকলে দেখা যাচ্ছে যে এরকম একটা বাড়ি কেনার জন্য আপনার অ্যারাউন্ড $40,000 থেকে $45,000 আপনার ইনকাম থাকতে হবে। ধরেন আপনি কারো আন্ডারে কাজ করেন, আপনি হয়তো ইন্ডিপেন্ডেন্ট কন্ট্রাক্টর, হয়তো উবার ড্রাইভ করেন বা বিভিন্ন ধরনের কাজ করেন, যেখানে আপনি যে বছরের শেষে যে ট্যাক্সটা করছেন সেটা একটা অনেক ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আমরা দেখেছি যে অ্যাভারেজে যদি আপনি $30,000 নেট ইনকাম দেখান, তাহলে আপনি $1,00,000 লোন পান। যদি $60,000 নেট ইনকাম দেখান, তাহলে আপনি $2,00,000 মতো লোন পান, $2,00,000 মতো লোন পান। তো পয়েন্টটা হচ্ছে যে যদি আপনি বাড়ি কিনতে চান, আমি বলেছি যে আপনি কোন লোকেশনে কিনতে চান, নাম্বার 2 হচ্ছে গিয়ে বাজেট কত, নাম্বার 3 হচ্ছে সে অনুসারে আপনার ফিনান্সিয়াল ক্যাপাবিলিটিকে গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করা বা আপনাকে প্রিপেয়ার করাটা খুব ইম্পর্টেন্ট। তো অনেক সময় দেখা গিয়েছে যে আমার কাছে অনেক ক্লায়েন্ট এসেছে যাদের হয়তো ইনকামে তাদের সেই পরিমাণ প্রি অ্যাপ্রুভাল হয় না। তখন হয়তো আমি তাদেরকে আগে থেকেই বলে দিচ্ছি যে মেবি আপনার সাথে আপনি একজন কো পার্টনার নেন, কো বড়োয়ার নেন, যেন আপনাদের দুইজনের ইনকামে একসাথে এটাকে এই সিস্টেমটাকে সাপোর্ট করে। তো আমি মনে করি যে একজন মানুষ যদি বাড়ি কেনার কথা চিন্তা করে, সেই ক্ষেত্রে মিনিমাম 6 মাস থেকে 1 বছর সময় তার নেওয়া উচিত, গ্র্যাজুয়ালি তার সবকিছুকে প্রিপেয়ার করবার জন্য, তার ইনকাম স্ট্রিম প্রিপেয়ার করবার জন্য, তার প্রি অ্যাপ্রুভাল যেন হয় সেটা প্রিপেয়ার করবার জন্য, এবং ডাউন পেমেন্টের জন্য মিনিমাম যে টাকাটা দরকার। এবং শুধু তো ডাউন পেমেন্ট না, ধরেন আপনি $2,00,000 জন্য যদি আপনি 5% ডাউন পেমেন্ট দেন, দ্যাট মিনস $10,000, $10,000, এবং আপনার ক্লোজিং কস্ট থাকবে আরো 6,000 প্লাস হচ্ছে 3,500, মানে অ্যারাউন্ড $19,500 মতো প্রয়োজন পড়ে গিয়ে একজন মানুষকে মিনিমাম একটা বাড়ি কেনার জন্য। তা আমি এটা উদাহরণ হিসেবে বলছি, হয়তো আরো অনেক ধরনের ওয়ে আছে, যেমন সানিমো লোন আছে, সেখানে আরো কম দিতে হয়। বিভিন্ন ধরনের এটা আপনার মর্গেজ ব্রোকার আপনাকে গাইড করতে পারবে। কেউ যদি আপনি ইসলামিক ফিন্যান্সিং এ যেতে চান, সেই ক্ষেত্রে আমি মনে করি যে অ্যাটলিস্ট 6 মাস আগ থেকে আপনার নিজেকে প্রিপেয়ার করা উচিত এবং একজন মর্গেজ ব্রোকারের সাথে কথা বলা উচিত, যে হয়তো আপনাকে গাইড করবে, কিংবা আপনি একজন রিয়েল এস্টেট এজেন্টের সাথে কথা বলতে পারেন, সেও হয়তো আপনাকে গাইড করতে পারবে। জি। আ রাকিব মাহমুদ, বর্তমানে তো ইমিগ্রেশন পরিস্থিতিতে আসলে মানে একটু অস্থিরতা চলছে। অনেকের ইমিগ্রেশন স্ট্যাটাস ক্যানসেল হয়ে যাওয়ার এক ধরনের আশঙ্কা কাজ করছে। ডিপোর্টেশন এর মতো কিছু ঘটনা ঘটছে। আপনার কাছে কি মনে হচ্ছে এটার কোনো প্রভাব আসলে বাড়ি কেনার ক্ষেত্রেও পড়ছে? অনেকেই কি মনে করছেন যে আমি যদি এখন বাড়িতে ইনভেস্ট করি, সামনের দিনগুলোতে তো আসলে আমার কোনো একটা ইমিগ্রেশন স্ট্যাটাসের সমস্যা হতে পারে। আমাকে হয়তো আমার নিজের দেশে ব্যাক করতে হতে পারে। সেক্ষেত্রে আপনার কাছে কি মনে হয় এটার কোনো প্রভাব পড়ছে? অবশ্যই প্রভাব পড়ছে। হু, হু, আপনি এক্সাক্টলি রাইট জিনিসটাই বলেছেন। যে যখন একজন মানুষ সিওর থাকে না যে তার ভবিষ্যৎ কি হবে, হু, সে 1 বছর পরে কোথায় দাঁড়াবে, তো সেই সব পরিস্থিতিতে আমি বলব যে এখানে অনেকেই আছে, অনেক কষ্ট করছে, হার্ড ওয়ার্ক করে আপনার টাকা ইনকাম করছে, ডলার ইনকাম করছে। তাদের অ্যাকাউন্টে ডলার রয়েছে। হয়তো 60-70 হাজার, $1,00,000 নিয়ে তারা বসে আছে। কিন্তু শুধুমাত্র তাদের ভবিষ্যৎ যেহেতু তারা জানে না, হয়তো তাদের এই আনসিওরিটি, মানে দে আর নট শিওর হোয়াট ইজ গোইং টু হ্যাপেন, এন্ড বিকজ অফ দ্যাট তারা সবসময় দেখা যায় গিয়ে যে তার টাকাটাকে ব্যাংকে রেখে দিচ্ছে, কিংবা হয়তো তার নিজের কাছে রেখে দিচ্ছে, কোনো সমস্যা পড়লে যাতে সে ওই টাকাগুলি নিয়ে চলে যেতে পারে। সো অবশ্যই অবশ্যই এটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, ইমিগ্রেশনের এই অস্থিরতাটা অবশ্যই একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। জি। একটু রেন্টাল সিচুয়েশন সম্পর্কে জানি যে আসলে বর্তমানে রেন্টাল সিচুয়েশন কেমন, কিংবা বাড়িওয়ালাদের এক ধরনের আসলে আশঙ্কাও থাকে ভাড়াটিয়া নির্বাচন করার ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আসলে আপনি কোনো পরামর্শ দিবেন কিনা? আমি যেহেতু একজন লাইসেন্স প্রপার্টি ম্যানেজার, এবং যেহেতু বেশ বিভিন্ন ধরনের আমি টেনেন্টকে আমি হ্যান্ডেল করি বিভিন্ন সময়, তো আমার এক্সপেরিয়েন্স বলে যে প্যান্ডামিকের পরবর্তী যে মানুষের যে চিন্তা ভাবনা চেতনা ছিল, তার থেকে অবশ্যই বর্তমানে কিছুটা বেটার, হু, হু, হয়তো অনেক ইমপ্রুভ করেছে এবং সিচুয়েশনও কিছুটা বদলাচ্ছে। জবে অপরচুনিটি আসছে, এবং পাশাপাশি অনেকেই হয়তো এখন দেখছে যে যারা একবার ইভেকশন হয়ে যায়, তাদের পরবর্তীতে যে সাফারিংস চলে আসে, যে একটা হোটেলে একটা রুম নিয়ে থাকতে হয়, তাদের মালপত্রগুলি সেলফ স্টোরেজে রাখতে হয়, তাদের যে কষ্টটা হয়, তার বদলে যদি তারা আর একটু বেশি কষ্ট করে যদি ভাড়াটা কন্টিনিউসলি দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু আসলে সবার জন্যই সুবিধা, ল্যান্ডলর্ডের জন্য সুবিধা, টেনেন্টের জন্য সুবিধা। তো এই ব্যাপারটা হয়তো
প্যান্ডেমিকের পরবর্তী সময়কালীন হয়তো টেনেন্টরা অতটা বুঝতো না, বাট এখন বোঝার চেষ্টা করছে। সো অবশ্যই সেটা একটা গুরুত্বপূর্ণ আহ, ব্যাপার, এবং আমি বলবো যে এটা একটা ডেভেলপমেন্ট। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, আসলে যখন ভাড়াটিয়া আমরা নির্বাচন করি, সেই সময় আসলে কিছু 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 ব্যাপার আসলে খুব সতর্কতার সাথে দেখা উচিত। যেমন একটা প্রপার অ্যাপ্লিকেশন ফর্ম যদি আমরা তাকে দিতে পারি, যার মধ্যে সে তার সব ইনফরমেশন গুলিকে ডিক্লেয়ার করছে, তো ওই ইনফরমেশন গুলি দেখে কিন্তু আসলে বোঝা যায় যে এই টেনেন্ট কতটুকু জেনুইন টেনেন্ট। এবং অবশ্যই আপনি প্রুফ অফ ইনকাম চেতে পারেন, আপনি সোর্স অফ ইনকাম চেতে পারেন না, যেহেতু এটা প্রোটেক্টিভ ক্লাস। বাট হুম। প্রুফ অফ ইনকাম আপনি অবশ্যই যেতে পারেন। দ্যাট মিনস আপনার পে স্টপ যেতে পারেন। আর কেউ যদি উবার ড্রাইভ করে, তার মান্থলি কত করে আসতেছে গিয়ে টাকা, সেই স্টপটা আপনি অবশ্যই দেখতে পারেন। আপনি অবশ্যই তার কাছে প্রুফ অফ ফান্ড যেতে পারেন, হুইচ ইজ এ ব্যাংক স্টেটমেন্ট। তো একটা মানুষের ব্যাংক স্টেটমেন্ট যখনই আপনি দেখবেন যে আপনার ভবিষ্যৎ ভাড়াটিয়া হওয়ার জন্য আসছে, তার মধ্যে কিন্তু অনেক কিছু আপনি ডিটারমাইন করতে পারেন 2-3 মাসের ব্যাংক স্টেটমেন্টের মধ্যে, যে সেই কোন কোন খাতে তার টাকাগুলি খরচ করছে, সেটা কি রিস্কি খাত না সেটা প্রোডাক্টিভ খাত। তো এগুলি খুবই সহজভাবে, বাট আমার ধারণা যারা ভাড়া দেয় বা নিজেরা ম্যানেজ করার চেষ্টা করে তাদের 2-3টা প্রপার্টি, তারা হয়তো এতটা ডিটেলস যায় না। এবং আপনার ক্রেডিট স্কোর আপনি চেক করতে পারেন। দেয়ার আর মেনি ওয়েজ। আপনার ইচ্ছা করলে তার পুরাতন ল্যান্ডলর্ড যারা ছিল তাদের নাম্বার নিয়ে তাদের সাথে আপনি কথা বলতে পারেন। এবং ওই অ্যাপ্লিকেশন ফর্মটার মধ্যে আপনি যদি ডিক্লেয়ার করে দেন যে তুমি যে অ্যাপ্লিকেশন করছো, আমরা কিন্তু তোমার প্রিভিয়াস ল্যান্ডলর্ডকে ফোন দিব ভেরিফিকেশনের জন্য, আমরা কিন্তু তোমার সুপারভাইজারকে ফোন দিব ভেরিফিকেশনের জন্য, এন্ড দেন সে যদি কনসেন্ট দেয়, দেন দ্যার ইজ নো প্রবলেম অফ কলিং দেম। তো এরকম ধাপ ধাপ পর্যায়গুলি যদি আমরা একটার পর একটা এনশিওর করতে পারি, আমার মনে হয় গিয়ে 80% ক্ষেত্রেই আপনার টেনেন্ট নির্বাচনটা সঠিক হবে। আর একটা জিনিস তো ঠিক যে, যেহেতু এখন ইকোনমি কিছুটা ভলাটাইল, এবং অনেক ইকোনমিক্স বলছে যে আপনার রেসিশন আসতে পারে। তো এবং আমরা নিজেরা দেখছি যে আইটি সেক্টরে বা কিছু কিছু সেক্টরে মানুষজনের কিছুটা আহ, ছাঁটাই বাছাই হয়েছে। আহ, তো সেই হিসেবে আহ, যারা টেনেন্ট ছিল গিয়ে, এবং ধরেন বেশি টাকা দিয়ে তারা থাকতো একটা বাসাতে ভাড়া 3,000 3,500, তাদের যদি হঠাৎ করে চাকরি চলে যায়, তাদের জন্য তো এটা অবশ্যই ডিফিকাল্ট একটা ব্যাপার। বাট আমি মনে করি যে এখন মানুষজন অনেক কেয়ারফুল হয়েছে। তারা কেউ একক ইনকামের উপরে নির্ভর করে না, তারা পাশাপাশি সাইড হ্যাসেল রাখে। একই পরিবারে 2-3 জন ইনকাম করছে, সে কোনো না কোনো ভাবে তারা সার্ভাইভ করতে পারে। তো আমি জেনারিক ভাবে বলবো যে টেনেন্টদের যখন আমরা পছন্দ করি, তখন যাতে আমরা একটু একটু বেশি সতর্ক হই, এবং ভাড়াটাকেও একটু সহনীয় পর্যায়ে রাখাটা আমি মনে করি যে ভালো। আপনি হয়তো তাদের সাথে এভাবেও বলতে পারেন যে আপনার বাসা ভাড়া যদি $2,000 হয়, আপনি তার সিচুয়েশন দেখে হয়তো বলতে পারেন যে ঠিক আছে, তুমি আমাকে এখন 1,500 করে দাও, হয়তো 6 মাস বা 1 বছর পরে সিচুয়েশন ইমপ্রুভ করলে তখন। এভাবে অনেকেই আছে যারা ভাড়াটিয়াকে ধরে রাখে, ভালো ভাড়াটিয়াকে ধরে রাখার চেষ্টা করে। কারণ ভাড়াটিয়া তো সে যা ইনকাম করে তার উপর বেস করে তো সে তার ভাড়া দিবে। আমার মনে হয় আমি ব্যাপারটাকে কিছুটা হলেও বোঝাতে পেরেছি। জি, আ টিকিট কিংবা ভায়োলেশনের বিষয়টা একটু আপনার কাছ থেকে শুনবো যে আসলে একটা প্রপার্টিকে কিভাবে ভায়োলেশন কিংবা টিকিট থেকে প্রোটেক্ট করা যায় কিংবা যদি কোনো কারণে কেউ পেয়ে যান সেই ক্ষেত্রে আসলে পরবর্তী স্টেপ গুলো কি হতে পারে? এটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন। কারণ হচ্ছে গিয়ে আমরা যখন বিভিন্ন জায়গায় ওপেন ফোরামে গল্প করি, অনেকেই বলতে থাকে যে আমাকে বিল্ডিং ইন্সপেক্টর টিকিট দিয়ে গিয়েছে, বা একটা ভায়োলেশন পেয়েছি, এখন কি করি। এবং আপনি তো আমি যদি একটু রাফলি বলি যে, ধরেন যে কোনো একটা বাড়িতে প্রথমে যদি কোনো একটা সমস্যা দেখে, বিল্ডিং ইন্সপেক্টররা তো অবশ্যই তারা চায় গিয়ে সিটির যাতে সেফটি এনশিওর হয়, সিটি যাতে সিকিউর থাকে, সিটি যাতে নিট এন্ড ক্লিন থাকে। তো তাদের পারপাসটা অনেক নোবেলিক, এন্ড দেন আই অ্যাপ্রিসিয়েট যে তারা যে ভালো কাজগুলি করছে। নাও ইন দ্যাট প্রসেস, আপনার আপনি যখন ভাড়াটা দিচ্ছেন কিংবা আপনার নিজের বাড়ি আপনি যখন মেনটেন করছেন, যদি একটু নর্মালি চিন্তা করে দেখেন যে আপনার ঘাসটা নর্মালি 10 ইঞ্চির বেশি হওয়া উচিত না, 8 থেকে 10 ইঞ্চির বেশি হওয়া উচিত না, তাহলেই ওরা টিকিটটা দিয়ে দেয়। তো আমরা যদি বাসাটার সামনের অংশটাকে এবং পুরো বাসাটার ড্রাইভওয়ে থেকে শুরু করে সবকিছু যদি আমরা একটু পরিপাটি রাখি, ঘাসগুলি ঠিক মতো কেটে রাখি, তাহলে কিন্তু কারো চোখে পড়ছে না।
যে এখানে কোনো সমস্যা আছে। তো যখন দেখা যায় যে ঘাস অনেক বড় হয়ে যায় বা স্নো ফ্লোয়িং হচ্ছে না, তখন ইন্সপেক্টর আসে গিয়ে সেটা দেখার জন্য, এবং দেখতে আসলেই তখন দেখা যায় একটার সাথে আরো ৪-৫টা ইস্যু তাদের চোখে পড়ে। হয়তো কোনো জায়গায় আ জানালার পাশে হয়তো আপনার রং উঠে গিয়েছে, চিপ অ্যান্ড পিলিং, যেটা লিড ভায়োলেশন এর একটা অংশ। আপনার বাসার সামনের যে গাট সাইডে যে গাটার ছিল, সেই গাটারের হয়তো কোনো একটা অংশ ছুটে গিয়েছে। এবং এটা হতেই পারে। বাট ব্যাপার হচ্ছে কি, যখনই হবে, তখনই যদি আপনি সাথে, সাথে জিনিসটাকে ঠিক করে ফেলেন, তাহলে কিন্তু সমস্যাটা বাড়ে না। যখন আপনি ঠিক করে ফেলেন না এবং এই সমস্যাটা ছোট থেকে বড় হতে থাকে, তখন আপনার খরচও বেশি হয়। পাশাপাশি যখন একজন বিল্ডিং ইন্সপেক্টর আপনাকে ভায়োলেশন এর একটা কপি দিয়ে যায় কিংবা টিকেট দিয়ে যায়, তো ওটাতে দেখা যায় যে আপনার খরচও কিন্তু বেশি হচ্ছে, আপনার দৌড়াদৌড়ি হচ্ছে। টিকেটের ক্ষেত্রে আমি দেখেছি যে আমাদের অনেক ক্লায়েন্ট আছে গিয়ে যারা টিকেটটা দিয়েছে, হয়তো তারা খেয়ালই করেনি। হয়তো তারা যখন বাড়িটা কিনেছে এবং ভাড়াটিয়া থাকে। তো বাড়িটা যখন কিনেছে তখন হয়তো তারা অ্যাড্রেস দিয়েছে গিয়ে কোনো একটা পার্টিকুলার লোকেশনে। বাট পরবর্তীতে তারা হয়তো বাসা চেঞ্জ করে ফেলেছে, বাট সিটিতে যে আপনার অ্যাড্রেসটা চেঞ্জ করতে হয় সেটা তারা করেনি। তো যখন না করে থাকে তখন দেখা যায় গিয়ে যে ভুল ঠিকানায় কন্টিনিউয়াসলি টিকেটটা যাচ্ছে। ১ম বার নট পেইড, সেকেন্ড টাইম নট পেইড, থার্ড টাইম কিন্তু সেটা ভায়োলেশন এর রূপ নিচ্ছে। তো ছোট জিনিস বড় হয়ে যায় আমাদের অসতর্কতার জন্য, আমি মনে করি। বাট পয়েন্ট হচ্ছে যে যদি আসলে সবকিছু আপনি ধরেন কোনো কারণে আপনি মেইনটেইন করতে পারলেন না হয়তো, এবং ভায়োলেশন এর পর্যায়ে চলে গেল। তো ভায়োলেশন এর ক্ষেত্রে যখনই ভায়োলেশন হয়ে যায় সেই ক্ষেত্রে আমি মনে করি যে কিছু, কিছু জিনিস আছে যেটা হয়তো নিজে ঠিক করা যায়। যেমন দরজা জানালা চেঞ্জ করা, সেটার জন্য আপনার পারমিট নিতে হয় না। বাট আপনার গাটারের কাজ করতে হবে, রুফের কাজ করতে হবে, সাইডিং মিসিং সেটার কাজ করতে হবে, কংক্রিটের কাজ করতে হবে, বেসমেন্টের কাজ করতে হবে। অবশ্যই আপনাকে লাইসেন্স কন্ট্রাক্টর লাগবে। জি। তো এবং আমি দেখেছি যে সবচেয়ে বড় সমস্যায় পড়ে মানুষজন যখন ল্যান্ডলর্ডরা তারা লাইসেন্স কন্ট্রাক্টর ছাড়া হয়তো কারো মাধ্যমে শর্টকাটে কাজটা করানোর চেষ্টা করে, এবং দেখা যায় যে ইন্সপেক্টর যখন এসে দেখে যে কোনো পারমিট পুল করা হয় না, তখন তারা যায় আরো ক্ষেপে। তো এই ছোট জিনিস তখন হয়ে যায় কোর্ট পর্যায়ে চলে যায়। তো দেখা যায় যে সেম কাজই আবার করতে হচ্ছে, ভেঙে আবার করতে হচ্ছে। যে আগে হয়তো একগুণ $100 কাজ লাগতো, এখন প্রথম $50 কাজ করেছে, পরে হচ্ছে গিয়ে $100 কাজ করেছে। তো $150 খরচ হচ্ছে। এটা আমি একটা উদাহরণ হিসেবে বলছি। তো আমি মনে করি যে ভায়োলেশন পেলে অবশ্যই আপনারা ইন্সপেক্টরের সাথে কথা বলেন সে কি চায়, এবং সে অনুসারে লাইসেন্স কন্ট্রাক্টর দিয়ে কাজগুলি করান। খরচ কিছুটা বেশি হবে, বাট দেখবেন যে আপনার ইমপ্রেশনটা তৈরি হচ্ছে এবং পরবর্তীতে ইন্সপেক্টর আপনাকে কোনো ঝামেলা করবে না, বিল্ডিং ইন্সপেক্টর। জি, রাকিব মাহমুদ একজন দর্শক রয়েছেন আমাদের সাথে। আমি টেলিফোনটি নিয়ে আসতে চাই। দর্শক কে আছেন সাথে? নাম বলে প্রশ্নটি করুন। আমি সাদিয়া জামাইকা থেকে বলছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছে এবং আশা করি নিশ্চয়ই আপনিও ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার কোশ্চেনটা হচ্ছে ভাইয়ার কাছে হুম, হুম। যে আমার হাজবেন্ড ওভার চালান এবং 800 থেকে 900 হাজার ডলারের মধ্যে বাড়ি কিনতে হলে ইনকাম কেমন থাকতে হবে এবং কোন বছরে ট্যাক্স ফাইলের উপর বেশি আপনার গুরুত্ব দিতে হবে? জি, রাকিব মাহমুদ। আমি যদি রাফলি ধরে নেই 800 থেকে 900,000, দ্যাট মিনস আপনি ধরেন, আমি ধরে নিলাম যে 900,000 এর মধ্যে আপনি 100,000 দিচ্ছেন গিয়ে ডাউন পেমেন্ট, আর 800,000 হচ্ছে গিয়ে আপনার লোন। তো পার লাখে অ্যারাউন্ড $600 মতো পড়ে। 600 থেকে 625 এরকম হতে পারে। $600 মতো হতে পারে। তো 6 হচ্ছে গিয়ে 48, $4,800। তার সাথে যোগ হবে ট্যাক্স। ধরেন আপনি লং আইল্যান্ডে যদি থাকেন, সেখানে অ্যারাউন্ড 800 থেকে $1,000 এর মতো ট্যাক্স যোগ হয়। সো 4,800, 5,800। আর ইন্স্যুরেন্স ধরেন 200 থেকে 250। দ্যাট মিনস 6,000, 6,100। আমি ধরে নিলাম রাফলি 6,000 যদি হয়, সেটা হবে 28%। which means আপনাদের দুজনের টোটাল ইনকাম মান্থলি থাকতে হবে গিয়ে অ্যারাউন্ড $18,000 মতো। এখন এটা হচ্ছে গিয়ে বেসিক হিসাব, বাট এই বেসিক হিসাবটা $18,000 আবার যদি প্রতি মাসে হয়, মানে বছরে হচ্ছে প্রায় $2 লাখ কিছুটা বেশি। এখন এটা হচ্ছে বেসিক হিসাব। আমি কেন বললাম, কারণ এই হিসাবটা হোল আমেরিকাতে যে কোনো স্টেটে এটাকে ব্যবহার করা যায়। হুম, বাট নিউ ইয়র্ক স্টেটের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস হিসাব করতে হবে যে এখানে আপনার বাড়ির দাম অনেক, এখানে বাড়ির সংখ্যা কম, এখানে ডিমান্ড অনেক বেশি, এখানে কোনো সামার টাইম উইন্টার টাইম বলতে কোনো কিছু নাই। তো
আমি আমার মতামত অনুসারে আমি মনে করি যে আপনারা হয়তো 1,20,000 থেকে 1,40,000 যদি আপনারা ইনকাম করেন, আমার মনে হয় গিয়ে আপনাকে 2 লাখের উপরে যেতে হবে না, তার কমেই আপনারা এই প্রি অ্যাপ্রুভালটা পাবেন। বা তারপরও প্রতিটা মানুষের ইনকামের ওয়ে অফ ডিলিং ডিফারেন্ট। আমার মনে হয় আপনি মর্গেজ ব্রোকারের সাথে কথা বলবেন। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে গিয়ে আপনি উবার ড্রাইভ করে আমি দেখেছি যে আমার কিছু কিছু ক্লায়েন্টকে যারা 1,17,000 ডলার পর্যন্ত ইনকাম করে, বাট দেখা যায় যে তারা এক্সপেন্সে অনেক অংশটা কেটে ফেলে। সো নেট ইনকামের অংশটা খুব ইম্পর্টেন্ট। নেট ইনকামে যদি আপনি দেখান যে 1,17,000 এর মধ্যে সব খরচ বাদ দিয়ে মাত্র $20,000 আছে, তখন একজন মর্গেজ ব্রোকারের পক্ষে আপনার লোন তৈরি করার ডিফিকাল্ট। আমার মনে হয় যে আপনাদের এক্সপেন্সটা যদি কিছুটা কমাতে পারেন এবং ইনকামের অংশটা যদি একটু বেশি দেখাতে পারেন, তাহলে আপনার জন্য কোনো অসুবিধা হবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আমি 1 লাখ টাকা ধরেছি যে ডাউন পেমেন্ট। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে আপনি 2 লাখ 2.5 লাখ পর্যন্ত ডাউন পেমেন্ট দিতে পারেন। নো ইনকামের একটা ব্যাপার আছে যে আপনি 20% যদি ডাউন পেমেন্ট দিতে পারেন, সেই ক্ষেত্রে হয়তো আপনার ইনকামটাকে অনেক বড় একটা ব্যাপার হিসেবে ধরে নেবে না। সেটা আমি 2টা ফ্যাক্টর বললাম, একটা হচ্ছে কি জেনারিক, আর একটা হচ্ছে কি স্পেশাল সিচুয়েশন। জি, রাকিব মাহমুদ, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আজকে আপনি আমাদের সময় দিয়েছেন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।